ত যে অক্ষরটা আছে এই ত অক্ষরটা আমাদের এই জিহ্বার আগা, এটা আমাদের এই সামনের যে দুইটা দাঁত আছে এখানে, এই দুইটা দাঁতের গোড়ায় লাগবে, অর্থাৎ গালের ভিতরের অংশে এই দুইটা দাঁতের গোড়ার অংশে লাগবে। এভাবে ত ত ত ত ত ত ত। ত জি, ত আপনারা চেষ্টা করবেন মিউট করে পড়ার, তাহলে এখানে অনেকে জয়েন করছে তো দেখা যায় বাকিদের সমস্যা হইতে পারে। ওকে, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা কিন্তু এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যে নৌকার মতো দেখা যায় দুইটা নোক্তা দিয়ে যে অক্ষরটা পড়ছি ওটা হচ্ছে তা, তা, ওটা হচ্ছে তা। তা আর এখন আমরা যেটা পড়তেছি এটা হচ্ছে কি, বড়শির মতো দেখা যায়, কোনো নোক্তা নাই, কোনো নোক্তা নাই, এটা হচ্ছে ত। এটা হচ্ছে কি ত, একটা হচ্ছে তা আর একটা হচ্ছে ত। এরপরে জ যে অক্ষরটা আছে, জ, তর পরে যে জ অক্ষরটা আছে, এই জ অক্ষরটা হচ্ছে আমাদের জিহ্বার আগা, এই জিহ্বার আগাটা সামনের দুই দাঁতের একদম আগা বরাবর, মানে যে সামনের দুই দাঁতের যে আগার অংশটা আছে এখানে লাগবে। জ, জ, ত জ, ত ত না, জ, জ, ত তর পরে জ জ, জ জি, জ, জ জ জি, এটা ত হবে না, এটা হবে জ, জ, ঠিক আছে, এটা কি হবে জ। তাহলে আমাদের জিহ্বার আগাটা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে জ, 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 এরকম ভাবে, ঠিক আছে। এখন আমরা, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, স্ক্রিনে প্রথম যে অক্ষরটা আছে সেটা হচ্ছে কি, এখানে যে অক্ষর আছে এটা হচ্ছে ত, এটা হচ্ছে কি ত। ত অক্ষরটা আমাদের জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ত, 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 এরকম ভাবে, ঠিক আছে। এরপরে জ যে অক্ষরটা আছে এটা হচ্ছে আমাদের জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে নরম আওয়াজে উচ্চারিত হবে জ, 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 ঠিক আছে, এটা হচ্ছে জ। এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে আইন, এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে আইন। জি, এখানে আইন যে অক্ষরটা আছে এটা হচ্ছে কোথায় লাগবে, এটা হচ্ছে আমাদের কণ্ঠনালীর মাঝ বরাবর, অর্থাৎ আমাদের যে গলার যে উঁচু অংশটা আছে এই মাঝ বরাবর এই উঁচু অংশ থেকে উচ্চারিত হবে আইন। গলাটা একটু চেপে, আওয়াজটা কি হবে একটু গলাটা চেপে মতো, আইন, 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 ঠিক আছে। আমরা যেখান থেকে বলেছিলাম যে একটু হাঁসের মতো ফ্যাসফ্যাসানি আওয়াজে উচ্চারিত হবে হা, হা, ওই জায়গা থেকে আইনটা উচ্চারিত হবে আইন, 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 ঠিক আছে। ওই জায়গা থেকে কি হবে, আইনটা উচ্চারিত হবে একটু গলা চেপে, একটু বসা বসা আওয়াজে আইন, আইন, আইন। আবার গইন যে অক্ষরটা আছে, আবার এখানে গইন যে অক্ষরটা আছে, এই যে গইন অক্ষরটা যার আইন খালি গইনের উপরে এক নুক্তা, এই গইন যে অক্ষরটা এখানে আছে, এই গইন অক্ষরটা আমাদের কণ্ঠনালীর শেষ ভাগ, অর্থাৎ আমাদের গলার সাথে যে অংশটা লেগে আছে, আমাদের এই মাথার বা আমাদের দাড়ির সাথে আমাদের গলার যে অংশটা লেগে আছে, এইখান থেকে এই কণ্ঠনালীর এই সর্বশেষ জায়গাটা থেকে উচ্চারিত হবে গইন, 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 ঠিক আছে, এরকম ভাবে গইন, মনে হবে কি আওয়াজটা গালের ভিতর থেকে আসতেছে গইরিল, গুফরানাকা, এরকম, ঠিক আছে। গইন এরকম গালের ভিতর থেকে আসবে আওয়াজটা, আওয়াজটা গালের ভিতর থেকে আসবে। একটা মিনিট, আচ্ছা। এরপরে আমরা পড়বো হচ্ছে ফা, এরপরে আমরা পড়বো ফা, ফা, ফা। ফা অক্ষরটা হচ্ছে আমাদের জিহ্বার, আমাদের সামনের
উপরে 2 দাঁত, সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ফা 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 ফা। ঠিক আছে, সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে, নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ফা 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 ফা, এভাবে। ঠিক আছে, আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন, যদি খুবই একান্ত খুবই বেশি সমস্যা না হয়, তাহলে কেউ লিভ নেবেন না আর কি। ক্লাসটা শেষ হওয়া পর্যন্ত আমরা 40 মিনিট পর্যন্ত ক্লাস করব ইনশাল্লাহ, তারপরে আমরা ক্লাস শেষ করে দিব। 10:40 পর্যন্ত ক্লাস করব, তারপরে আমরা ক্লাসটা শেষ করব। আপনারা আশা করি এই পর্যন্ত একটু ধৈর্য ধারণ করে ক্লাসটা অবশ্যই করবেন। তাহলে ফা যে অক্ষরটা আছে, এটা নৌকার মতো দেখা যায়। ফা অক্ষরটাও কি, এই যে ফা অক্ষরটা আমরা দেখতে পাচ্ছি, এই ফা অক্ষরটাও নৌকার মতো দেখা যায়। এটা কিসের মতো দেখা যায়? নৌকার মতো দেখা যায়। এর উপরে মাথাটা একটু বাঁকানো, নৌকার মতো দেখা যায়। এর উপরে কি আছে? একটা নোক্তা আছে। এটার উপরে একটা নোক্তা আছে। এখানে আমি লিখে নোক্তা। দেখাই আপনাদেরকে। কেউ কি কিছু বলতেছেন, কোনো কথা বলতেছেন? যদি কারো কোনো কথা থাকে দয়া করে ক্লাসের শেষে বলবেন, আপনাদের সবার কথা শোনা হবে এবং সবাইকে কথা বলার সুযোগ দেওয়া হবে আশা করি ইনশাল্লাহ। তো আমি এইখানে আমাদের ফা যে অক্ষরটা আছে, এটা আপনাদের লিখে দেখাই কিভাবে হবে এটা। ফা অক্ষরটার মাথাটা এরকম একটু বাঁকা হবে, নৌকার মতো হবে, কিন্তু মাথাটা একটু গোল হবে, হয়ে তার উপরে কি হবে? একটা নোক্তা হবে, তার উপরে একটা নোক্তা হবে, এটা হচ্ছে ফা। আর এই ফায়ের উচ্চারণটা কিভাবে হবে? ফায়ের উচ্চারণটা আমাদের নিচের ঠোঁটের পেট, সামনের উপরে যে 2টা দাঁত আছে, এই 2টা দাঁত নিচের এই ঠোঁটের যে নরম অংশটা আছে, এই জায়গার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ফা ফা ফা। হা 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 না, হা। আপনি আপনি একটু কষ্ট করে মানে আপনার ফোনের সাউন্ডটা করেন, বা আপনারা একজন বা দুইজন একটু আমাকে বলবেন আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে না? জি জি, স্পষ্ট শোনা যাইতেছে। আচ্ছা, আমি এখানে এটা বলছি হচ্ছে ফা, মাথাটা একটু ফাঁকা থাকবে, এরকম এরকম নৌকার মতো হবে, এটাকে বলে ফা ফা। ঠিক আছে, এটা হচ্ছে ফা। এই একই রকম দেখতে আরো একটা অক্ষর আছে, এই একই রকম দেখতে আরো একটা অক্ষর আছে, সেটা হচ্ছে, এটা হচ্ছে কি ফা, এটা হচ্ছে ফা। আর এই একই রকম দেখতে, শুধু একটা পরিবর্তন, একই রকম দেখতে একটা পরিবর্তন, সেটা হচ্ছে কি 2টা নোক্তা আছে। ফার উপরে এক নোক্তা, আর তার উপরে কয়টা নোক্তা আছে? 2টা নোক্তা। এই যে ফার মতো দেখতে উপরে 2টা নোক্তা, এটাকে বলা হয় কফ। এটাকে বলা হয় কি? কফ। ফার মতো দেখতে উপরে 2টা নোক্তা, এটাকে বলা হয় কফ। ফার মতো দেখতে উপরে 2 নোক্তা, এটাকে বলা হয় কফ। আবার বর্ষির মতো দেখতে, একবারে পুরা বর্ষির মতো, তটা তো বর্ষির মতো ছিল না, কিন্তু বর্ষি একবারে সম্পূর্ণ বর্ষির মতো দেখতে একটা অক্ষর আছে, সেটা হচ্ছে কাফ। সেটা হচ্ছে কি? কাফ। এরকম মধ্যখান পেঁচানো কাফ, এরকম মধ্যখান পেঁচানো কাফ, এরকম একটা অক্ষর আছে, সেটার নাম কি? মধ্যখান পেঁচানো কাফ। তাহলে এক নোক্তাওয়ালা যে অক্ষরটা আছে, সেটা হচ্ছে কি? এক নোক্তাওয়ালা, নৌকার মতো দেখা যায়, এটাকে কি বলে? এটাকে বলে ফা। এটাকে বলে ফা। আর এই ফা এর উপরে যদি 2টা নোক্তা দেওয়া হয়, তাহলে সেটা হয়ে যাবে কফ, সেটা হয়ে যাবে কফ। আবার লামের মতো দেখতে বা আপনার বর্ষির মতো দেখতে মধ্যখান পেঁচানো, তার নাম কাফ। 2 নোক্তাওয়ালা হচ্ছে কফ, 2 নোক্তাওয়ালা হচ্ছে কি? কফ। এটার বাংলা লিখি, তাহলে আপনারা বুঝতে আপনাদের সুবিধা হবে, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, আমাদের বাংলা ভাষাভাষীর মানুষ, আমরা বাংলা বুঝতে আমাদের সহজ হবে। কফ, এটা হবে কয় বয়, ঠিক আছে, কফ। আর এটা হবে কাফ, কয়াকার
ফ কাফ, এটা হবে কাফ। একটা হবে কফ, এটা হবে কাফ। একটা হবে কফ আর একটা হবে কাফ। তাহলে বড় নৌকার মতো দেখতে উপরে একটা নোক্তা, সেটা হচ্ছে ফা। আর বড় নৌকার মতো দেখতে উপরে যদি দুইটা নোক্তা থাকে সেটা হচ্ছে কফ। আর মধ্যকান পেঁচানো, বড়শির মতো দেখতে মধ্যকান পেঁচানো, সেটার নাম হচ্ছে কি? সেটার নাম হচ্ছে কাফ। সেটার নাম হচ্ছে কি? কাফ। ওকে, আমরা তাহলে এবার এই তিনটা অক্ষরের আমরা উচ্চারণের স্থানটা একটু দেখে আসি যে আমরা কিভাবে উচ্চারণ করব এইগুলা। সালাম আলাইকুম হুজুর। জি। এই রকিব ভাই বারবারে ক্যামেরা ওপেন করতেছে আবার বন্ধ করতেছে, আর আরেকজন ভাই আছে যে নিচে, ওনাদের ক্যামেরাটা বন্ধ করতে বলে। আচ্ছা, আরেকজন যারা মিউট করতে জি বলে। জি, আচ্ছা আমি বলি, প্রথম দু একদিন ক্লাসে একটু সমস্যা হতে পারে। যারা ক্লাসে জয়েন করছেন আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে কাইন্ডলি আপনাদের ক্যামেরাগুলো একটু অফ করে দিবেন, ঠিক আছে? তাহলে সুবিধা হচ্ছে কি, মানে আমি আমার নিজের ক্যামেরাটাও বন্ধ করে দেই। তাহলে সুবিধা হচ্ছে কি, ক্যামেরা একবার আপনি যখন অন করবেন বা অফ করবেন তখন এটা এই, যেহেতু ল্যাপটপে ক্লাস নেওয়া হচ্ছে তো এটা ডিসপ্লেতে শো করবে বারবার, তখন আপনাদের মনোযোগ নষ্ট হবে এটার দ্বারা। ঠিক আছে, এজন্য কাইন্ডলি একটু কষ্ট করে যারা ক্লাসে জয়েন করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ফ্রি ক্লাসগুলোতে জয়েন করার জন্য। আপনারা একটু কষ্ট করে ক্যামেরাটা বন্ধ করে রাখবেন। আমরা আপনাদের সাথে কথা বলবো ক্লাসের এই শেষ করে, যেটুকু পড়াবো পড়ানো অংশটা শেষ করে আমরা আপনাদের সাথে সময় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। প্রত্যেকের সাথে প্রত্যেকের কথা, প্রত্যেকের প্রশ্ন শোনা হবে। ওকে, আমরা ফা পড়লাম। ফার উচ্চারণটা আমরা শুনলাম যে আমাদের জিহ্বার, সরি আমাদের ঠোঁটের পেট, উপরের দুইটা দাঁত ঠোঁটের পেটের উপরে সামান্য করে লাগবে, লেগে উচ্চারিত হবে ফা। ফা, এভাবে, ঠিক আছে? এর পরের অক্ষরটা হচ্ছে কফ। এর পরের অক্ষরটা হচ্ছে কফ। কফটা কোথা থেকে উচ্চারণ হবে? কফটা হচ্ছে কলকলার হরফ। কফটাকে কি বলে? কফটা হচ্ছে কলকলার হরফ। কলকলা বলতে পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি, অর্থাৎ একটা হরফ আপনি বা একটা রুমের বন্ধ রুমের মধ্যে আপনি যদি করেন, বন্ধ রুমের মধ্যে যদি আপনি কি করেন, জোরে চিল্লানি দেন, তাহলে আওয়াজটা কি হবে? আপনার দিকে আবার ফিরে আসবে। তো এই কফের আওয়াজটা এরকম কলকলা। এই কফের আওয়াজটাও কি কলকলা হবে, অর্থাৎ এরকম প্রতিধ্বনি হবে, ঠিক আছে? আর এই কফের মাখরাজ হচ্ছে, কফের মাখরাজ হচ্ছে আমাদের জিহ্বার শেষ অংশ, অর্থাৎ জিহ্বার শেষ অংশটা উপরের তালুর সঙ্গে লাগবে, ঠিক আছে? জিহ্বার শেষ অংশ উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে কফ। কফ, 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 ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে কাফ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি কাফ। এরপরেরটা হচ্ছে কাফ। কাফ অক্ষরটা, এটা আমি এই যে দুই নোক্তাওয়ালা এটা হচ্ছে কফ, আর এই যে মধ্যকান পেঁচানো এটা হচ্ছে কাফ। কাফটা হচ্ছে জিহ্বার গোড়া, কফ হচ্ছে জিহ্বার গোড়া থেকে হবে, আর কাফ হচ্ছে জিহ্বার গোড়া থেকে আরেকটু সামনে এসে উপরের তালুর সঙ্গে লাগবে, ঠিক আছে? লেগে উচ্চারিত হবে কাফ। কাফ, 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 কাফ। তাহলে ফা হচ্ছে আমাদের ঠোঁটের সাথে, নিচের ঠোঁটের সাথে উপরের দুই দাঁত হালকা করে লাগবে, লেগে ফা। ফা। আপনারা মানে মাইক্রোফোন অফ করে এটা আমি যেগুলা বলতেছি এগুলা এভাবে এভাবে প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের জড়তা কেটে যাবে আস্তে আস্তে, ঠিক আছে? তাহলে আমাদের উপরের দুই দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ফা। ফা, ফা। এরপরে কফটা হচ্ছে আমাদের জিহ্বার গোড়া, উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে কফ। কফ, 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 কফ। এরপরে কাফটা হচ্ছে আমাদের জিহ্বার গোড়া হতে একটু আগে আসবে, সামনে, একটু সামনে অগ্রসর হবে। কাফটা হচ্ছে আমাদের জিহ্বার গোড়া থেকে আরেকটু সামনে অগ্রসর হবে, হয়ে উচ্চারিত হবে কাফ। কাফ, কাফ, কাফ।
কাফ, কাফ, এভাবে, ঠিক আছে। এরপরে যে বাকি তিনটা হরফ আছে লাম, মিম এবং নুন, আমরা এই তিনটা আবার একটু দেখাই, দেখানোর পরে আমরা আবার এই তিনটার মাখরাজ শিখে নিব ইনশাআল্লাহ। ক্লাসগুলা খুব সহজ, যত সহজে নেওয়া যায়, মানে আপনাদেরকে বোঝানোর জন্য যত ফ্রিলি ভাবে বোঝানো যায় আপনাদেরকে আমি ইনশাআল্লাহ সেভাবে আপনাদেরকে বুঝাবো। জাস্ট আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ক্লাসগুলোতে আপনারা কষ্ট করে উপস্থিত থাকতে হবে। আর ইনকেস কোনো কারণে যদি ক্লাসে উপস্থিত না থাকতে পারেন, সেক্ষেত্রে আমি প্রতিদিনের ক্লাসের ভিডিওগুলা, গতকালকের ক্লাসের একটা ভিডিও দেখেন, আপনাদের গ্রুপে দিয়েছি, ফ্রি গ্রুপে। আর এমনভাবে আপনাদের যে ক্লাসগুলো হবে ব্যাচের ক্লাস, এই ভিডিওগুলো আমরা ক্লাস শেষের 1 ঘন্টা সময়ের মধ্যে দিয়ে দিব ইনশাআল্লাহ। তখন এটা কি হবে, আপনারা যেদিন ক্লাসে জয়েন করতে পারবেন না সেদিন ওই ভিডিওগুলো দেখে পড়াটা কভার করে রাখবেন, যাতে আপনি কোনো মতে পিছিয়ে না পড়েন। ওকে, এটা হচ্ছে হুবহু একবারে বড়শি, যেগুলা দিয়ে মাছ ধরা হয়, একবারে বড়শির মতো, যেগুলা দিয়ে আমরা কি করি, মাছ ধরি, একবারে বড়শির মতো দেখা যায়, এটাকে বলা হয় লাম। একবারে বড়শির মতো দেখা যায়, এটাকে বলা হয় লাম। এরপরে আমরা বাংলায় যে রস্যুকার লিখি, এই রস্যুকারের মতো এসে নিচের দিকে নেমে যাবে, এটাকে বলা হয় মিম। এবং একটা হাড়ির মতো, গোল হাড়ির মতো হয়ে তার মাঝে একটা নোক্তা হবে, এটাকে বলে নুন। গোল হাড়ির মতো হয়ে মাঝে একটা নোক্তা হবে, এটাকে বলে হয় নুন। তাহলে বড়শির মতো দেখা যায়, এটা হচ্ছে কি, এটা হচ্ছে লাম। বড়শির মতো দেখা যায়, এটা হচ্ছে লাম। রস্যুকারের মতো দেখা যায় বা একটা সুতায় দড়ি বাঁধার মতো দেখা যায়, নিচের দিকে নেমে আসছে, এটাকে বলা হয় মিম। এটাকে কি বলা হয়, মিম। এবং হাড়ির মতো দেখা যায়, মাঝখানে একটা নোক্তা আছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় নুন। এটাকে বলা হয় নুন। এই লাম, মিম এবং নুন, এই তিনটা খুবই সহজ দেখতে, আশা করি আপনারা বুঝতে পারবেন। আর আমরা অক্ষরগুলো আমরা আপনাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে শেখাবো ইনশাল্লাহ, কারণ অক্ষর হচ্ছে একটা বিল্ডিং এর যেমন ভিত থাকে, এই অক্ষরগুলোও এরকম ভিত। অর্থাৎ এই অক্ষর ছাড়া আপনি উপরের দিকে কোনোভাবেই পড়তে পারবেন না, অক্ষরের শুদ্ধতা ছাড়া। আপনি অক্ষর যত সুন্দরভাবে, যত শুদ্ধভাবে পড়তে পারবেন, আপনার পরবর্তী পড়াটা তত সুন্দর, তত শুদ্ধভাবে হবে। ঠিক আছে, অক্ষর আপনি যত সুন্দরভাবে, শুদ্ধভাবে পড়তে পারবেন, আপনার পরবর্তী পড়াগুলো তত সুন্দর হবে। এজন্য আমরা আশা করি 1 দিন বা 2 দিনের মধ্যে আপনারা পরিপূর্ণ অক্ষরগুলো সম্পূর্ণ শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা কথা আর না বাড়িয়েই করি, পড়াটা আবার শুরু করি। লাম যে অক্ষরটা আছে, এটা হচ্ছে আমাদের জিহ্বার আগা, উপরের তালুর সঙ্গে লাগবে, জিহ্বার আগাটা উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে লাম। লেগে কিভাবে উচ্চারিত হবে, লাম। জিহ্বার আগাটা উপরের হুজুর, তালুর সঙ্গে লাগবে। জি, আপনি ভিডিও আসলে আমাদের বোঝার জন্য সুবিধা হবে, যারা যারা আপনি দেখতেছে সবাই তারা বুঝতে পারবে সহজভাবে। আচ্ছা, 1 মিনিট, ভিডিও আমি অন করে দিচ্ছি। লাম অক্ষরটা হচ্ছে আমাদের জিহ্বার আগা। ইয়েস। এখন দেখতে পাচ্ছেন না আপনারা, জি 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 জি, এখন দেখছি পাচ্ছি। লাম অক্ষরটা হচ্ছে আমাদের জিহ্বার আগা। এই যে জিহ্বার আগাটা আছে, আগার অংশটা জি। সামনের উপরের দুই যে মাড়িটা আছে, সামনের উপরের মাড়ির সঙ্গে হালকা করে টাচ হবে, হয়ে উচ্চারিত হবে লাম, লাম, লাম লাম। লাম ঠিক আছে, হালকা লাম করে উচ্চারিত হবে লাম, লাম, লাম লাম লাম, লাম, এভাবে উচ্চারিত হবে। ঠিক আছে,
এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে মিম। মিম অক্ষরটা আমাদের দুই ঠোঁট থেকে উচ্চারিত হবে। মিম অক্ষরটা আমাদের দুই ঠোঁট থেকে উচ্চারিত হবে। মিম অক্ষরটা কোথা থেকে উচ্চারিত হবে? আমাদের দুইটা ঠোঁট থেকে উচ্চারিত হবে। এই দুই ঠোঁটের মধ্যখান বা এই যে হালকা এই যে নরম জায়গাটা ভিজা ভিজা মতো, এই জায়গাটা একসাথে লাগবে এরকম ভাবে। যখন উচ্চারিত হবে আওয়াজটা বের হবে তখন কি পৃথক হয়ে যাবে। তাহলে কিভাবে উচ্চারিত হবে? মিম, মিম, হালকা একটু পৃথক হয়ে আবার লেগে যাবে। মিম, 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 মিম। আচ্ছা, এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে কি নুন। নুন, নুন অক্ষরটা সম্পূর্ণ আমাদের জিহ্বার আগা উপরের তালুর সঙ্গে লাগবে। জিহ্বার আগা উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে নুন। নুন, নুন, নুন। এটা একবারে সিম্পল একটা মাখরাজ বা উচ্চারণ। এটা একবারে সিম্পল উচ্চারণটা। জিহ্বার আগাটা উপরের তালু যেটা আছে, উপরের যে অংশটা আছে গালের উপরের অংশের সাথে লাগবে, লেগে উচ্চারিত হবে নুন, নুন, নুন। আশা করি বুঝতে পারছেন এই তিনটা হরফ। জি, এবার আমরা এর পরের অক্ষরগুলা পড়া শুরু করি। ওকে, আশা করি এগুলার মাখরাজ তো আপনাদের বলে দিছি, আবার বলা লাগবে না আশা করি ইনশাআল্লাহ। এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে কি ওয়াও। এর পরের অক্ষরটা হচ্ছে ওয়াও। এর পরের অক্ষরটা হচ্ছে কি ওয়াও। এর পরে যে অক্ষরটা আছে এটা হচ্ছে ওয়াও। এই যে ওয়াও অক্ষরটা আমরা দেখতে পাচ্ছি, এই ওয়াও অক্ষরটা উচ্চারণটা একবারে সিম্পল। আমাদের বাসায় দেখবেন যে ছোট যে বাচ্চাগুলা আল্লাহ পৃথিবীতে পাঠায় আমাদের জন্য নিয়ামত বানিয়ে, এই বাচ্চাগুলো যখন প্রথম প্রথম কথা বলতে শিখে বা কথা বলা শুরু করে, তখন কি করে ঠোঁটগুলা বাঁকিয়ে বাঁকিয়ে খুব ঠোঁটগুলা গোল করে সুন্দর করে কথা বলে। তো এই যে অক্ষরটাও এই একই এরকম ভাবে পড়তে হবে। কিরকম? আমাদের ঠোঁট দুইটা এরকম একটু গোল আকৃতি হবে। অও, ওয়াও, ওয়াও। ঠোঁট দুইটা কি হবে? গোল আকৃতি হবে। গোল আকৃতি হয়ে এরকম আওয়াজ হবে ওয়াও, 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 ওয়াও। আমরা যখন কোনো সুন্দর জিনিস দেখি তখন আমরা এরকম ভাবে বলি ইংলিশে যে ওয়াও। ঠিক আছে? তো এই ওয়াওটাও ঠিক সেম ওরকম উচ্চারণ হবে ওয়াও, ওয়াও। আর ওটা দেখতে কিরকম? ওটা দেখতে অনেকটা আপনার কিসের মতো বলি, কমার মতো। আমরা যে বাংলা লেখা বা ইংরেজি লেখার সময় যে কমাটা ইউজ করি, এই কমাটার মতো অনেকটা দেখতে। এর পরে যে অক্ষরটা আছে এটা হচ্ছে হা। এর পরের অক্ষরটা হচ্ছে হা। এটাকে বলা হয় মানে ছোট হা, কিন্তু এর আওয়াজটা হচ্ছে বড়। আর যেটা বড় হা সেটার আওয়াজটা হচ্ছে কি ছোট। এই যে গোল হাটা আছে, এই যে হাটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে হাটা এখানে লিখলাম, এই হাটা দেখতে ছোট হইলে কি হবে? এর আওয়াজটা বেশি বড়। আমরা বলেছিলাম যে এক নাম্বার মানে আমাদের কণ্ঠনালীর হচ্ছে তিনটা অংশ। আমাদের কণ্ঠনালীর হচ্ছে কয়টা অংশ? আমাদের কণ্ঠনালীর তিনটা অংশ। এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে মধ্যকান, আর এইখানে গলার একবারে মাথার সঙ্গে যে অংশটা লেগে আছে এটা হচ্ছে শেষ অংশ। তো এই যে হা, এই হাটা হচ্ছে আমাদের কণ্ঠনালীর এই যে শুরুর অংশ থেকে উচ্চারিত হবে। এই হা এবং এই হামজা, এই হা এবং এই হামজা, এই দুইটা অক্ষরই কি হবে? আমাদের কণ্ঠনালীর এই যে শুরুর অংশটা এইখান থেকে উচ্চারিত হবে, এইখান থেকে হামজা, হা, হা। বড় গলায় আর কি, বড় আওয়াজে উচ্চারিত হবে হা। দেখতে ছোট হইলে কি হবে? আওয়াজটা বেশি। আমরা অনেক সময় গ্রামে গঞ্জে বলি যে ছোট লঙ্কার ঝাল বেশি বা ছোট মরিচের ঝাল বেশি। ঠিক আছে? তো এরকম এই দুইটা দেখতে ছোট হইলেও এদের আওয়াজটা কি হবে? বেশি। এদের আওয়াজটা একটু বেশি, বড়, মোটা। কিরকম? যেমন হা আমরা পড়েছি, এই যে হাটা আমরা পড়েছি যে এই যে জিমের পরে যে হাটা আছে কাচির মতো দেখতে আর কি,
কাঁচি, ধান কাটার যে অস্ত্র আছে এই কাঁচির মতো দেখতে। এই যে হাঁটা, এই হাঁটা কি দেখতে অনেক বড়, কিন্তু এর আওয়াজটা কি হবে? ফ্যাসফ্যাসানি। এটার আওয়াজ হবে আমাদের এই কণ্ঠনালীর মধ্যখান থেকে। এখানে হাত দিলে আপনারা বুঝতে পারবেন উচ্চারণ করার সময়। এটার আওয়াজ হবে এরকম, হা হা হা। কিন্তু এই যে ছোট যেটা আছে এটার আওয়াজটা আবার কি হবে? বেশি বড় হবে। যেমন হা হা হা, গালটা হা করে, হা হা। ঠিক আছে, আমরা সূরা ফাতিহায় যে হাটা পড়ি সেটা হচ্ছে এই হা, যেটাকে লাল কালি দিয়ে এখানে গোল করে রাখছি, সেটা হচ্ছে এই হা। এটা কি গলা চেপে পড়ি আমরা, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হা। এই এই হা দিয়ে যে যদি আমরা বলি হামদু, তার মানে প্রশংসা। কেমন প্রশংসা? পুরা পৃথিবীর, রব্বিল আলামিন মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আর দেখেন কোরআন কেন সহি শুদ্ধভাবে পড়া প্রয়োজন। আর আমরা যদি ওই জায়গায় এই যে হাটা আমি এই নীল কালার দিয়ে করছি, এই যে হাটা, এই হা দিয়ে যদি পড়ি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেখ, আস্তাগফিরুল্লাহ, আমরা জাস্ট এন এক্সাম্পল, উদাহরণের জন্য পড়লাম। এইভাবে যদি আমরা পড়ি তাহলে এরকম হবে যে সমস্ত ময়লা আবর্জনা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। তাহলে চিন্তা করতে পারতেছেন যে আমরা কোথায় আল্লাহর প্রশংসা করব? সেখানে একটা শব্দের ভুলের জন্য আমরা প্রতি নামাজে, প্রতি টাইমে কি বলতেছি? যে সমস্ত ময়লা আবর্জনা আল্লাহ তাআলার জন্য। তাহলে অবশ্যই আমাদের কোরআনটা শেখা জরুরি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তো এখন প্রযুক্তির বদৌলতে আরো সহজ করেছেন আমাদের জন্য, যে আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পবিত্র কোরআনটা শেখার একটা সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই যে ওয়াও, আবার আমরা তিনটা অক্ষর একটু উচ্চারণের জায়গাটা দেখি। ওয়াওটা হচ্ছে আমাদের দুই ঠোঁট এরকম একটু গোল হয়ে যাবে, গিয়ে উচ্চারিত হবে নরম আওয়াজে, ওয়াও ওয়াও ওয়াও। আর হা যে অক্ষরটা আছে এটা হচ্ছে আমাদের এই কণ্ঠনালীর এই শুরু থেকে বড় আওয়াজে, হা হা হা, এরকম ভাবে উচ্চারিত হবে। আর হামজা যেটা আছে এটাও এখান থেকে উচ্চারণ হবে একটু ঝাড়ি মতো দিয়ে, হামজা 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 হামজা। ঠিক আছে, এরপরে আছে ইয়া। আমরা আশা করি আপনারা এই তিনটা অক্ষরও বুঝতে পারছেন। এরপরে আছে কি? ইয়া। এই যে ইয়া অক্ষরটা আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইয়া। ইয়াটাও অনেকটা কাচির মতো দেখতে আর কি। ইয়া অক্ষরটা, ইয়া অক্ষরটা হচ্ছে এরকম হবে, এই দিয়ে এরকম। ইয়ার নিচে কি আছে? দুইটা নোক্তা আছে। ইয়া অক্ষরটার নিচে দুইটা নোক্তা আছে। যদি আরবি লেখার সময় কখনো এরকম আসে যে এরকম এরকম এরকম, তাহলে কি হবে? এই অক্ষরটার নিচে এরকম আসার পরে এরকম একটা দাঁত, দুইটা দাঁত, তিনটা দাঁত, এরকম দাঁত আসার পরে যদি সেটার নিচে কি হয়? নোক্তা থাকে, দুইটা নোক্তা থাকে, তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে কি? ইয়া। ঠিক আছে, সেটা আমরা বুঝবো সেটা হচ্ছে ইয়া। সেটা হচ্ছে কি? আমরা বুঝবো সেটা হচ্ছে ইয়া। কিছু ভাইরা দেখতেছি বারবার জয়েন করতেছেন আবার বের হয়ে যাচ্ছেন, জয়েন করতেছেন আবার বের হয়ে যাচ্ছেন। কষ্ট করে যদি আপনারা পুরো টাইমটা একবারে স্টে করতে পারেন তাহলে এটা খুবই ভালো হয়, কারণ এটা সবার জন্যই ভালো হয়। ঠিক আছে, আচ্ছা আমরা এই ইয়া বলেই শেষ করব। ইয়াটা হচ্ছে কোথা থেকে উচ্চারণ হবে? ইয়াটা হচ্ছে আমাদের জিহ্বার মধ্যকান উপরের তালুর সঙ্গে লাগবে। তো জিহ্বার মধ্যকান উপরের তালুর সঙ্গে লাগাইতে হলে আমাদের দাঁতের দুই পাটি একসাথে লাগিয়ে রাখতে হবে। গত ক্লাসে এটা আমি বলেছিলাম। তো কিভাবে উচ্চারণ হবে তাহলে? ইয়া 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 ইয়া। আমাদের দুই দাঁত একসাথে লাগায় রাখলে আমাদের জিহ্বাটা আলটিমেটলি অটোমেটিক্যালি উপরে লেগে যায়। ইয়া 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 ইয়া। আশা করি আমি যতটুকু কথা এতক্ষণ ধরে বললাম আপনাদের সামনে, যতগুলা হরফ পড়ালাম বা দেখালাম, আপনারা হরফগুলা বুঝতে এবং আমার কথাগুলো শুনতে এবং বুঝতে পেরেছেন। এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কথা থাকে যে আমরা কিভাবে পড়াই
বা এই যেভাবে পড়িয়েছি পড়ানো নিয়ে কোনো মন্তব্য বা আমাদের কোর্স সম্পর্কে জানা বা কোনো কথা থাকে এখন আপনারা একজন একজন করে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আসসালামু আলাইকুম।